পরাজয় বড় লজ্জার আর বিশেষ করে পরাজয় আসার আগে যখন বোঝা যায় যে বিরাট বড় পরাজয় আসতে চলেছে তখন মানুষ ছটফট করে ওঠে। কি বলে কি করে বোঝা যায় না। ইন্ডি জোটের হয়তো এই অবস্থা এখন, তার কারণ হচ্ছে তারা দেখতে পাচ্ছে স্পষ্টভাবে জলের মতো টলটলে পরাজয়। তাই জন্য হঠাৎ করে ইন্ডি জোটের মধ্যে থেকে আওয়াজ আসতে শুরু করেছে এবার ভোট জিহাদ করা হোক। আবার ইন্ডি জোটেরই এক অংশ বলছে গোটা দেশের এক্সরে করে দেব। আবার ইন্ডি জোটই বলছে যে সমস্ত সম্পত্তি নিয়ে বাকিদের মধ্যে, দেশের মধ্যে যাদের সম্পত্তি নেই তাদের মধ্যে দিয়ে দেব। আবার ইন্ডি জোটেরই এতদিন ধরে যে বড় একটি অভিযোগ ছিল রোহিত ভেমুলা, অর্থাৎ সেই জাতিগতভাবে বিভাজন করে দেশটাকে দেখা এবং রোহিত ভেমুলাকে দলিত বলে বিজেপির নেতা নেত্রীরা নাকি তার উপর অত্যাচার করেছিলেন এবং তাই জন্য তিনি সুইসাইড করেছিলেন এমনটা বলেছিলেন। সেই মিথ্যে যখন স্পষ্ট হয়ে গেল এবং প্রমাণ হয়ে গেল রোহিত ভেমুলা আদতে কোনো রকমভাবে দলিত ছিলেন না এবং তিনি সুইসাইড করেছেন এমনটা বলল তেলেঙ্গানা পুলিশ। এরকম করে এক একটা মিথ্যে যখন স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এক একটা পরাজয়ের দিকে পা যখন এগোচ্ছে তখন ইন্ডি জোট যেন কোথাও ছটফট করছে। ভোট জিহাদ, জাতিগতভাবে গোটা দেশকে ভাগ করে দেওয়া, এগুলো তো আমরা আগে কখনো শুনিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুনিনি। প্রধানমন্ত্রী যখন রাম মন্দিরে যান তখন তিনি প্রত্যেককে আমন্ত্রণ জানান সেই রাম মন্দিরকে অপমান করা। অর্থাৎ একের পর এক এমন এক একটা কথা, এমন এক একটা কাজ যা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে ছটফট করছে ইন্ডি জোট। এমনটাই বলছে বিজেপি নেতা নেত্রীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে সোজাসুজি 2024-এর ইলেকশন চলছে, 5 বছরের জন্য সরকার গঠন করা হবে। সেই সরকারে কে আসবে গোটা দেশের কাছে আরও যেন প্রতিদিন এই প্রত্যেকটা বক্তব্যের পর স্পষ্ট হয়ে যাচ্ছে। ছোট্ট প্রতিবেদন, ফিরছি জবাব চায় বাংলার ডিবেট নিয়ে। গড়াচ্ছে ভোটের দফা, বিরোধীদের দফা রফা। লোকসভা ভোট পর্বের মধ্যেই আরও ছাড়খার হয়েছে বিরোধীদের ইন্ডি জোট। নরেন্দ্র মোদীর সামনে যত বেসামাল হয়ে পড়ছে ততই উদ্ভ্রান্তের মতো কথা বলছেন বিরোধী নেতারা। এমনকি কেন্দ্রীয় আইনের অপব্যাখ্যা করে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তারা। একটা ক্যান নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। আমি এনআরসি কোনোদিন করতে দেব না। আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এভাবেই সিএ এনআরসি নিয়ে প্রতিটি সভামঞ্চ থেকে মিথ্যাচার করে চলেছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে দাবি করছেন বিজেপি রাজ্যে এলেই নাকি সবার সবকিছু চলে যাবে। যেভাবে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের সমর্থন বাড়ছে তাতে ভয় পেয়ে কি মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিরোধীরা? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পরিযায়ী পাখির মতো রাজনীতিতে আসেননি। তিনি পশ্চিমবঙ্গের মাটি চেনেন, মাটির গন্ধ চেনেন, সারা দেশে কি হতে যাচ্ছে সেটা তিনি জানেন। সারা দেশ মোদিময়, তাই তিনি আতঙ্কিত, হতাশা তাকে গ্রাস করেছে। আর তার জন্যই একের পর এক মিটিংয়ে তিনি অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলে নিয়ে আসছেন। কয়েকদিন আগেই ঝুলি থেকে বেরিয়েছে আরও একটি বিড়াল। যে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলার মৃত্যু নিয়ে কুমিরের কান্না কেঁদেছিল বিরোধী শিবির, প্রকাশ হয়েছে তার রিপোর্টও। সামনে এসেছে রোহিতের জাতিগত শংসাপত্রের জালিয়াতির বিষয়টি। রাজনীতির ময়দানে নরেন্দ্র মোদী অমিত শাহদের কাছে এঁটে উঠতে না পেরে বিরোধীদের এই জঘন্য খেলার শেষ কবে হবে? রিপাবলিক বাংলা। রাহুল গান্ধী বোধহয় জানেন না বিশ্বের যেখানে যেখানে এই জাতিগতভাবে সমাজটাকে ভাঙা হয়েছে, টুকরো টুকরো করে আলাদা করে দেখানো হয়েছে এবং তারপর তাদের উন্নয়নের কাজ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা জায়গায় একটা ডিজাস্ট্রাস অর্থাৎ ভয়ঙ্কর রেজাল্ট হয়েছে। যেমন চীনের দ্য গ্রেট লিপ বলা হয়ে থাকে, যেমন ভেনেজুয়েলার উদাহরণ দেওয়া হয়ে থাকে, যেখানে বলা হয়েছিল যে এই আইডিয়াটা, এই ভাবনাটা যে গোটা দেশকে প্রথমে ভাগ করে নাও, গোটা দেশের মানুষকে বুঝিয়ে দাও যে তুমি এই দেশের মধ্যে এই কোটার আন্ডারে পড়ো, তুমি এই জাতির মধ্যে, তার মধ্যে আরও ভাগ রয়েছে সেই ভাগের মধ্যে পড়ো এবং তাই জন্য তুমি এতটা পাবে। এবং তুমি যখন সেটা পাবে না তখন রাস্তায় নেমে তুমি প্রতিবাদ করো, নেশনের ভারতীয় হিসেবে নয়, ওই জাতি হিসেবে। তাই জন্য রাহুল গান্ধীর এই বক্তব্যের পর গোটা দেশে
উঠেছে সমালোচনার ঝড়, এবং সেই সমালোচনা যখন চলছে, যখন এক্স-রে মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী বারবার সভায় বলছেন, যে রাহুল গান্ধী বলছেন যে আপনাদের বাড়িতে এক্স-রে করতে আসবেন তিনি, তখনই আরও একটা বক্তব্য এলো কংগ্রেসের তরফ থেকে যে আপনার সম্পত্তি যা আছে আপনি আপনার বাবা মায়ের থেকে পেয়েছেন, এটা কি ভালো হবে না? শ্যাম পিত্রদা বলছেন এটা কি ভালো হবে না যে তার একটা বড় অংশ 55% দিয়ে দেওয়া হোক দেশের কাজে? দেশের কাজে অবশ্যই আমরা প্রত্যেকে নিজেদের নিবেদন করতে চাই, কিন্তু সেটা জোর করে করা, সেটা আইনভাবে লিখে নিয়ে করা, সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। এই হলো দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন উঠল যখন সমাজবাদী পার্টির এক নেত্রী এবং কংগ্রেসের অত্যন্ত উচ্চ পর্যায়ে থাকা একজন নেতার ভাগ্নি, তিনি বললেন ভোট জিহাদ করতে হবে, একমাত্র ভোট জিহাদ করলে আমরা জিততে পারবো বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে। এবং সেই প্রত্যেকটা বক্তব্যের পরে যা হয়েছে সেগুলো যদি পরপর রাখা যায় তাহলে স্পষ্ট হয়ে যায় একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে। সেই ন্যারেটিভ কি? একটা গল্প বানানো হচ্ছে, একটা কোথাও যেন যেমন করে সুতো দিয়ে গাঁথা হয় একটা কাপড়, সেরকম করে একটা কাপড় গাঁথা হচ্ছে, যে কাপড়ের ফেব্রিক বা কাপড়টা হলো বিভাজন। এবং এই নিয়ে আজকে আলোচনায় আসবো। প্রথমেই রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, দীপঙ্কর সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র, অনির্বাণ ব্যানার্জি রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, নীলাভা ব্যানার্জি আর একটু পরে আসবেন, আইনজীবী এবং কংগ্রেসকে সমর্থন করেন, এবং মানস ভট্টাচার্য রয়েছেন লেখক। সকলের কাছে আসার আগে প্রথমেই যাব কেয়াদির কাছে। কেয়াদি, নরেন্দ্র মোদীর ওপর সোজাসুজি অভিযোগ উঠছে তিনি ভোটের শুরুতে যেভাবে প্রচার করা শুরু করেছিলেন, সেই প্রচারে তিনি উন্নয়নের কথা বলছিলেন, ডেভেলপমেন্টের কথা বলছিলেন, হঠাৎ করে তিনি সাম্প্রদায়িক বিভাজনের কথা বলতে আরম্ভ করলেন। কেন? তিনি কি বিজেপি হেরে যাবে সেই বুঝেই কাজ করছেন? এটা অভিযোগ, বলুন। দেখুন, নরেন্দ্র মোদীর অন্তত বিভাজন রাজনীতি নিয়ে ভোটে জিততে হবে না। 2024-এর নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই মানুষ তাদের মনে চিন্তা করে নিয়েছেন, তারা একেবারেই জেনে নিয়েছেন, মেনে নিয়েছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আব কি বার 400 পার হবে। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সারা দেশ বদ্ধপরিকর। খালি কিছু টুকরে টুকরে গ্যাং এবং তাদের যারা সমব্যথী, তাদের মনে ওই ব্যথাটা জাগছে। কিভাবে নরেন্দ্র মোদীকে আটকানো যাবে? আপনি যে প্রসঙ্গটা আনলেন, প্রথমে সেটা নিয়ে বলি। ভোট জিহাদ, এটা নরেন্দ্র মোদী বলেননি, এটা বলেছে কংগ্রেসের একজন নেত্রী, তাদের একজন সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম, তিনি হচ্ছেন, মাফ করবেন, সমাজবাদী পার্টি, তিনি বলেছেন ভোট জিহাদের কথা। এবং তারা স্বাভাবিকভাবেই তারা হচ্ছে ইন্ডি জোটের একেবারে অবিচ্ছেদ্য অংশ, এবং এটা নিয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি, তার এই বক্তব্যকে আটকানো হয়নি, প্রথম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই যে কাস্ট সেন্সাস, রাহুল গান্ধী বারবার বলছেন আমরা বিভাজন করব, কে কোন জাতি, এটা নিয়ে আমি খুব, রাহুল গান্ধী বলছেন কেয়াদি যে আমি বিভাজন করে আমরা দেখব যে কার কত আয় রয়েছে, সেই হিসেবে আমরা তাদের, আমি বলছি ওয়েল ডিস্ট্রিবিউশন। এক সেকেন্ড, আমি বলছি এই কাস্ট সেন্সাস নিয়ে আমি দুটো কথা বলতে চাই। জওয়াহরলাল নেহেরু তিনি বলে দিয়েছিলেন না আমরা এটার পরে, এবং বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান পরে 1952 সাল 53 সালের পরে জওয়াহরলাল নেহেরু তিনি বলে দিয়েছিলেন না, আমরা এই কাস্ট জাতি ভিত্তিতে আমরা সারা দেশে ভোট হবে না। আমার মনে পড়ে যাচ্ছে ইন্দিরা গান্ধীর সে বিখ্যাত উক্তি, না জাত পর না পাত পর মোহর লাগেগি হাত পর, এটা বলেছিলেন ইন্দিরা গান্ধী। এবং তার সুপুত্র রাজীব গান্ধী তিনিও বলেছিলেন যে এই কাস্ট পলিটিক্সকে ভোট পলিটিক্সের মধ্যে, ইলেকটোরাল পলিটিক্সকে মধ্যে আনবেন না। তাহলে আজ রাহুল গান্ধী তার কি এত দায় পড়ল? দায়টা একটাই, ভোটে হেরে যাওয়ার ভয়। একজন ডুবন্ত মানুষ তো ওই খড়কুটো নিয়েও বাঁচতে চায়, এবং রাহুল গান্ধী খুব সম্ভবত আচ্ছা, এই যখন ইউপিএ সরকারের শেষের দিকে কাস্ট সেন্সাস, আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছিল, একজন জিজ্ঞাসা করছেন বর্তমানে কংগ্রেসের সভাপতিকে মল্লিকার্জুন খাড়গেকে, যে আপনারা তখন সেটাকে আপনাদের হাতে তো এসেছিল জাতিগত যে সমীক্ষা, আপনারা সেটাকে এক্সপোজ করলেন না কেন বা পাবলিশ করলেন না কেন?
উনি বললেন না আমি পাবলিশ করতে পারবো না, কারণ এটা করলে ভোট কমে যাবে। বেশ কেয়াদি, এখান থেকে আবার আসছি, রাহুল গান্ধীর বাইটটা শুনিয়ে নি কেয়াদি, মানুষ বুঝতে পারবেন কি নিয়ে কথা বলছি। কেয়াদি, রাহুল গান্ধী কি বলেছেন? 1 নম্বর হচ্ছে কাস্ট সেন্সাস, 2 নম্বর হচ্ছে গোটা দেশের এক্সরে করা নিয়ে। তারপর ফিরেশ, আচ্ছা এসে শুনি কেয়াদি, আগে শুনে নি মানুষ, একবার শুনে নিক মানুষ, একবার কেয়াদি, একবার মানুষ শুনে নিক রাহুল গান্ধী কি বলছে, তারপর কেয়াদির কাছেই আসছি। ऐतिहासिक निर्णय कांग्रेस वर्किंग कमेटी ने लिया है और यूनानिमसली लिया है। हमारे चीफ मिनिस्टर्स ने भी डिसीजन लिया है कास्ट सेंसस को आगे बढ़ाएंगे। आई थिंक इट इज़ ए वेरी वेरी प्रोग्रेसिव स्टेप, अ वेरी पावरफुल स्टेप फॉर द एमेंसिपेशन ऑफ द पुअर पीपल in our country. The entire Congress party has decided that it is going to wholeheartedly not just support the idea of the caste census, but force the BJP to carry out the caste census or then get out of the way so we can carry out the caste census. আচ্ছা, কাস্ট সেন্সাস হলো অর্থাৎ জাতিগতভাবে ভারতে কোন জাতের কত মানুষ আছে সেই, হ্যাঁ আসি কেয়াদি, সেই হিসেব। আচ্ছা 30 সেকেন্ড কেয়াদি, জাতিগতভাবে কত মানুষ আছে বুঝে কি লাভ হবে বলুন। বিষয়টা হচ্ছে এই যে আপনি যে বলেন ন্যারেটিভ, খুব দামি কথা বলেছেন। এই যে ন্যারেটিভটা সেট করতে চায় এই কারণেই, এই যে এতদিন আগে রোহিত ভেমুলা নিয়ে এরা সব এত বড় বড় কথা বললেন, এখানেও যারা রয়েছেন বিদ্বজ্জনেরা তারা রোহিত ভেমুলা নিয়ে চোখের জল তারা ভাসালেন। নিশ্চয়ই যে কোনো মানুষের মৃত্যুই দুঃখজনক, কিন্তু রোহিত ভেমুলা কেন মারা গেছে আজকে বেরিয়েছে, এবং সেখানে কিন্তু বিজেপি সরকার নেই তেলেঙ্গানায়, কংগ্রেসের সরকার, কংগ্রেসের পুলিশ, কংগ্রেসের প্রশাসন, তারাই খোঁজ করে তদন্ত করে দেখেছে যে রোহিত ভেমুলার যে ঘটনাটা ন্যারেটিভটা তৈরি করেছিল সেটা ভুল। আর শেষ কথা হচ্ছে, যখন এই আপনি বলছেন সম্পত্তির ভাগ করুক না, আগে রাহুল গান্ধী, তারপরে সোনিয়া গান্ধী এবং ডিকে শিবকুমার আগে নিজেদের যে ধন সম্পত্তি রয়েছে সেগুলো বিলিয়ে দিক দেশের মানুষের গরিবের মধ্যে, তারপরে বুঝবো কত ধানে কত চাল, কত দম আছে। বেশ কেয়াদি, অনির্বাণ বাবুর কাছে যাওয়ার আগে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইট, যে ন্যারেটিভের কথা বলা হচ্ছে সেই ন্যারেটিভ সেট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাইট। এখানে সমাজবাদী পার্টির এক নেত্রী, যিনি কংগ্রেসের অত্যন্ত একজন সিনিয়র নেতা, ফারুক আব্দুল্লাহ, তার ভাগ্নি, তিনি বলছেন একটি পার্টিকুলার ভাবে ভোট করার কথা। কি শব্দটা শুনুন, তারপর ফিরছি আলোচনায়, শুনুন। इसलिए बहुत अकलमंदी के साथ, बहुत जज्बाती ना होके, बहुत खामोशी के साथ एक साथ होके वोटों का जिहाद करो, क्योंकि हम सिर्फ वोटों का जिहाद कर सकते हैं और इस संघी सरकार को भगाने का काम कर सकते हैं। অনির্বাণ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্টেজে দাঁড়িয়ে বলেছেন যে আমি বাংলায় কোনো জোটে নেই, দিল্লিতে ইন্ডি জোটের সঙ্গে রয়েছি। সেই ইন্ডি জোটেরই আরও এক সঙ্গী সমাজবাদী পার্টি, সেই সমাজবাদী পার্টির সালমান খুরশিদের ভাগ্নি এবং সমাজবাদী পার্টির নেত্রী, তিনি বলছেন একমাত্র উপায় বিজেপিকে হারানোর হচ্ছে ভোট জিহাদ। এই ভোট জিহাদের সঙ্গে আপনারা কতটা একমত, এবং পশ্চিমবঙ্গেও কি এই ভোট জিহাদ হচ্ছে, সেইটাই আমার প্রশ্ন। এত বাইট দেখালেন মাননীয় প্রধানমন্ত্রী, যেখানে কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়ে সরাসরি মিথ্যা কথা বলছেন, মঙ্গলসূত্র কেড়ে নেবে, সম্পত্তি কেড়ে নেবে, এইসব কেড়ে নেবে যে বক্তব্যগুলো বলছেন, কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেবে, এই ধরনের যে মিথ্যাচার করছেন সেই কথাগুলি আপনার সময় বলা হয়, আপনার সময় তো বলা হয়, কেন ডিস্টার্ব করছেন? হেরে যাবেন বুঝতে পারছেন বলে, হেরে যাবেন বুঝতে পারছেন বলে, হেরে যাবেন বুঝতে পারছি, এখন বলা হচ্ছে। ঠিক আছে কেয়াদি, অনির্বাণ দা উত্তরগুলো দিন, অনির্বাণ দা থামতে বলুন, কেয়াদি এক মিনিট, অসভ্যতা বলা থামাতে বলুন। দর্শকরা দেখুন কিভাবে ন্যারেটিভ তৈরি করে, ঠিক আছে উত্তরটা নিয়ে তারপর ফিরছি। কেয়াদি না, উনি দেশের প্রধানমন্ত্রী না, মিথ্যা বলে আমি বাকিদের ডিস্টার্ব করবে। আমি একটা কথা বলছি, অনির্বাণ দা কি বলবেন? মিথ্যা কথা না বলে যাই ইচ্ছে করতে, খুব ভালো কথা, আপনি থামুন। সেই বাইট, আরে উনি ওনার সময় বলবেন, বাকিরাও বলবে, ওনাকে নিয়ে শোটা করুন পুরো। আচ্ছা বলুন বলুন। যে বাইটগুলি দেখাচ্ছেন তার সঙ্গে নরেন্দ্র মোদীর বাইটও দেখান। শুরু করেছিলেন আপকি বার 400 পার এইসব বলে, 2047 সালে কি করবেন সেই সব বলে, তৃতীয়বার সরকারে এসে কি করবেন সেই সব বলে, ফার্স্ট ফেজ ইলেকশন হতে না হতে বুঝে গেছেন যে পালে আর হাওয়া নেই। অনির্বাণ দা এগুলো তো আমি বলে দিলাম, এগুলো তো শুরুতে আমি প্রশ্ন বলে দিলাম, আপনি তো আমার কথা রিপিট করছেন, আমি আপনাকে অন্য প্রশ্ন করছি। এক মিনিট কেয়াদি, এখানে আসছি, এক মিনিট কেয়াদি, এক কাজ করুন না, চেয়ারটাকে ছেড়ে দিন না, এক মিনিট চেয়ারটাকে ছেড়ে দিন। অনির্বাণ দা আমি একটা কথা বলি আপনাকে, আমি এই কথাগুলো বলেই কেয়াদিকে শুরু করলাম
প্রশ্ন করলাম এবং তিনি উত্তর দিলেন। আমি আপনার কাছে অন্য প্রশ্ন করলাম। আমি প্রশ্ন করলাম, আপনার ইন্ডিজোটের সদস্য বলছেন ভোট জিহাদ, আপনারা কি এই ভোট জিহাদকে সমর্থন করেন এবং এই পশ্চিমবঙ্গেও কি ভোট জিহাদ চলছে এবং সেটা কি অনুপ্রবেশকারীদের মাধ্যমে চলছে কিনা, আমি এটা জিজ্ঞেস করলাম। এবার আপনি বলুন। অনুপ্রবেশকারী বলতে যদি আপনি বোঝান বেআইনি ভাবে যারা এসেছে, অনুপ্রবেশকারী বলতে তৃণমূল নেত্রী একজন বলেছিলেন বাংলাদেশের এখানে যারা আসছে তাদেরকে ভোটার আইডি কার্ড করিয়ে দেবেন, লিংকটা ভালো করতে পারে জাকির দাস, সেইরকম অনুপ্রবেশকারীর কথা বলছি, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা বেআইনি ভোটার। সংখ্যাটা কত? একজনও যদি হয় বেআইনি ভোটার, একজনও যদি বেআইনি ভোটার হয়, বলছেন ইলেকশন কমিশন বেআইনি ভাবে ভোটার তালিকা তৈরি করেছে। আইনজীবী, একজনও যদি বেআইনি ভোটার যদি একজনও হয় তাহলে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন বলে একটি জিনিস আছে, না লোকসভা স্টেট ইলেকশন কমিশন আমরা জানি। অনির্বাণ বাবু, আপনি তাহলে জানেন না। অনির্বাণ বাবু আইনি মার কাছে যাবেন না, আমি সোজা প্রশ্ন করছি, আপনি কি এই ভোট জিহাদকে সমর্থন করেন? আপনার অজ্ঞানতার জন্য আপনাকে ক্ষমা করলাম। লোকসভা ইলেকশনটা ক্ষমা করেছেন, আমি খুব হ্যাপি। আমি আপনার প্রশ্ন বলছি তো, সেন্ট্রাল ইলেকশন কমিশন লোকসভা করায়। আপনি কি ভোট জিহাদকে সমর্থন করেন? আমি তো বলছি সেন্ট্রাল ইলেকশন কমিশন করায় না, সবকিছুতে এটা এটাই তো আমি বলছি, স্টেট ইলেকশন কমিশনের রোলটা উনি জানেন না। ভোটার লিস্টে আর আরেকটা কাজ করুন, চেয়ারটা বিজেপিকে ছেড়ে দিন। আপনার অনির্বাণ বাবু, আপনি কি ভোট জিহাদ সমর্থন করেন? আপনার পরিচালনা করার ক্ষমতা না থাকে বিজেপিকে ছেড়ে দিন। পুরো শোনা তাদেরকে। আচ্ছা অনির্বাণ বাবু 30 সেকেন্ড দেব, শোনা তাদেরকে করতে দিন। আপনি তো পারছেন না, আপনি কি ভোট জিহাদ সরকার চালাতে সমর্থন পারেন না, আপনিও শো চালাতে পারছেন না। অনির্বাণ বাবু, আপনি কি ভোট জিহাদ সমর্থন করেন এবং বাংলায় কি ভোট জিহাদ হচ্ছে? আপনি এই উত্তরটা দিচ্ছেন না। আরো দিলাম 30 সেকেন্ড দিলাম, অনির্বাণ বাবুকে 30 সেকেন্ড দিলাম। আপনি প্রশ্ন বললেন হচ্ছে ভোট জিহাদ সমর্থন করেন কিনা। আপনি বললেন বেআইনি অনুপ্রবেশকারী, তাই তার তো? মাধ্যমে ভোট জিহাদ হচ্ছে কিনা প্রশ্ন করলাম। বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটার কে এক বানালো? নম্বর প্রশ্ন। বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটার কে বানালো? ভোটার তালিকায় নাম কে তুললো? সেন্ট্রাল ইলেকশন কমিশন। আবার কিশোর বাবু ছেড়ে দিন ওনাদেরকে, ওনাদেরকে চেয়ারে বসতে দিন না, আপনার উঠে পড়ুন, ওনাকে বসতে দিন। আরে ওনাকে বসতে দিন, ওনাদের হবে না এইভাবে, এইভাবে হবে না তো। আপনি কি সমর্থন করেন অনির্বাণ বাবু? বলছি তো, সেন্ট্রাল ইলেকশন কমিশনার যদি বেআইনি ভোটার তৈরি করে তাহলে সেটা ইলেকশন কমিশন তৈরি করুক, দেখুক। সেই প্রশ্নটা তৃণমূল উত্তর দিতে পারবে না, সভাপতি দিতে পারবে না। এইখানেই যে মাঠে ঘাটে যেতে হবে তো, কে করে ভোটার লিস্টে নাম দিলে ছেড়ে দিন। আরে বিজেপিকে ছেড়ে দিন, চেয়ারটা কি দরকার? খুব সোজা একটা প্রশ্ন অনির্বাণ দা। আচ্ছা এক মিনিট, কেয়াদি আমি একটা খুব সোজা প্রশ্ন করছি। কেয়াদি আমি খুব সোজা একটা প্রশ্ন করছি ওনাকে, উনি ভোট জিহাদ বক্তব্য সমর্থন করেন হ্যাঁ কি না, উনি না বলতেই পারছেন না। আরে উত্তরটা আমি বলুন না, আমি তো বলছি, আপনি বলুন বলুন। সাইলেন্ট করুন। আচ্ছা সাইলেন্ট করতে দিন। আচ্ছা ওনাকে বলতে দিন। কেয়াদি উনি বলবেন বলছেন, পারবেন না। কেয়াদি উনি বলবেন বলছেন, বলুন না। কেয়াদি অডিও ডাউন করতে হবে, বলুন বলুন। এখানে ভোট জিহাদ বলতে আপনি যেটা বললেন বেআইনি অনুপ্রবেশকারীরা ভোট দেবে, যদি তারা ভোট দিতে পারে তার দায় সরাসরি সেন্ট্রাল ইলেকশন কমিশনের। সেই সেন্ট্রাল ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছে কে? সরাসরি নরেন্দ্র মোদী নিজে। কারণ এখন আর অন্য কোনো বিরোধী দল বা জুডিশিয়ারি সেখানে কোনো রকম মেম্বার্স থাকে না, সরকার একপক্ষভাবে তারা নিয়োগ করে। অর্থাৎ আপনি প্রশ্নটা বিজেপিকে করুন যে যদি বেআইনি লোকজন ঢুকে ভোট দিয়ে থাকেন কিভাবে দিচ্ছেন, এক। দ্বিতীয়ত যে কটা বাইট আপনি দেখালেন সঙ্গে নরেন্দ্র মোদীর বাইটটাও দেখাবেন যে উনি একটি প্রধান বিরোধী দলের ম্যানিফেস্টো পড়তেও ঠিক করে পারেন না, তিনি সরকার চালাচ্ছেন, তিনি সরাসরি মিথ্যা কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। আপনারা বাজে কথা বলছেন, আপনারা বাজে কথা বলছেন। বলুন কংগ্রেসের ম্যানিফেস্টো কি আছে, বলুন কি আছে, বলুন কি আছে ম্যানিফেস্টোতে কি আছে বলতে পারবেন? মাননীয় নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক বিষাক্ত উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক বিষাক্ত উস্কানি দিচ্ছে। নরেন্দ্র মোদী ভালো করে জানে হাসতে চলেছে। অনির্বাণ দা আমি 1.5 মিনিট 2 মিনিট সময় দিলাম। এক মিনিট কে আছে? এরাই বলে গেল, তার মধ্যে তো এরাই বলে গেল। অনির্বাণ দা আমি আপনাকে প্রশ্ন করলাম, আমি এক্সট্রা করব কার কি ধরনের আমি প্রশ্ন করলাম অনির্বাণ দা যে আপনি ভোট জিহাদ মন্তব্য সমর্থন করেন কিনা, আপনি উত্তর দিলেন না। আমি দীপঙ্কর দার কাছে আসবো। বেশ, তাতে আপনারা ধরা পড়ে যাবেন, আবার আসছি অনির্বাণ দা, ধরা পড়ে যাবেন। দীপঙ্কর দার কাছে উত্তর নিতে হবে। দীপঙ্কর দা আমি উত্তেজিত হচ্ছেন কেন জানেন তো? এরা পরিষ্কার বুঝে গেছে যে ফার্স্ট আর সেকেন্ড ফেজে কি হাল হবে। বুঝলাম হারবে বিজেপি তাই উত্তেজিত। আচ্ছা দীপঙ্কর দা প্রশ্ন করছি, দীপঙ্কর দা আমি সোজা প্রশ্ন করছি, যা বলছেন অনির্বাণ বাবু, 1 মিনিট অডিও ডাউন করতে হবে। অনির্বাণ বাবু বলছেন না না অডিও ডাউন প্রত্যেক সাইডেই হয় না, আমি কেয়াদের অডিও ডাউন করেছি না। অনির্বাণ দা এই কথা বলবেন না, আমি প্রত্যেক সাইডেই থামাই না। না অনির্বাণ দা হোল্ড,
আমি বলছি অনির্বাণদার একদম স্পেসিফিক অ্যালিগেশন যে প্রথমে তিনি যেভাবে আমি যে প্রশ্নটা কেয়াদিকেও করলাম, নরেন্দ্র মোদী যখন প্রথমে প্রচারে গেলেন তিনি বলছিলেন ডেভেলপমেন্টের কথা, অনির্বাণদা বলছেন যে তিনি বুঝে গেছেন যে বিজেপি হারতে চলেছে তাই তিনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন। তাই কি? এটা আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই ভোট জিহাদ জিনিসটা কি, আপনি যদি ব্যাখ্যা করেন। দেখুন, জিহাদ শব্দের একটা বিস্তৃত অর্থ আছে। এই জিহাদ শব্দটার ব্যাখ্যাটা বিস্তৃতভাবে কোথায় আছে? কোথায় আছে? পবিত্র আল কোরআনে আছে। কাদের বিরুদ্ধে বলেছে? বিধর্মীদের বিরুদ্ধে। মুসলিম ধর্ম যত সময় না পর্যন্ত বিশ্বের সর্বত্র যাচ্ছে তত সময় জিহাদ চালু থাকবে। এই শব্দটাকে ব্যবহার করেছেন কে? মারিয়া আলম এই জিহাদ শব্দটা ভোটের ক্ষেত্রে ব্যবহার করছে এবং সেই ন্যারেটিভটা বাংলার ক্ষেত্রে, অর্থাৎ বাংলার বুকে এরা ভোট জিহাদ চালাচ্ছে, বিজেপিকে থামাতে পারছে না, সেই জন্য ভোট জিহাদ চালাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে উন্নয়ন। প্রধানমন্ত্রী উন্নয়ন থেকে এক বিন্দু সরেনি। প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের এবারের নির্বাচন স্বচ্ছ ভারতবর্ষ এবং বিশ্বের কাছে উন্নত ভারতবর্ষ। যে উন্নত ভারতবর্ষের স্বপ্ন আজকে ভারতবর্ষের 150 কোটি মানুষ আগামী দিন দেখে যে বিশ্বের একটা উন্নত দেশ। তাই প্রধানমন্ত্রী উন্নয়নের স্বপ্ন আছে, তার সাথে সাথে পিছিয়ে পড়া সংরক্ষণ তুলে দেবেন, উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই বিষয়টাকেই আজকে বিরোধী দল, এই জায়গায় বিরোধী দল সারা দেশে এইটা নিয়ে এত মিথ্যা কথা বলছে। সংরক্ষণ তুলে দিতে চাইছে। 400 আসন পেয়ে কি করবে? 400 আসন পেয়ে কি করবে? সংবিধান সংশোধন করে যদি সংরক্ষণ তুলে দেয়, এরা যদি সংরক্ষণ তুলে দিতে চায় তার বিরুদ্ধে হবে। আচ্ছা কে বলেছে? আচ্ছা উত্তর দিন। অনির্বাণদা কে বলেছে বলুন? অনির্বাণদা কে বলেছে বলুন? বলুন বলুন কে বলেছে বলুন? আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, অনেক বলুন কে বলেছে? 400 আসন পেয়ে আপনারা কি করবেন? কে বলেছে? 400 আসন পেয়ে কি করবেন? হাওয়ায় ভাষা বলুন 400 আসন পেয়ে কি করবেন? কয়নাটাকে কি হয়েছে? আপনারা সংরক্ষণ বিরোধী। চালাবো 400 আসন। সেন্সাস করেনি কেন? এখনো সেন্সাস করেনি কেন? 2021 সালে করার কথা। আগে বলুন কে বলেছে? 2021 সালে সেন্সাস করার কথা। আগে উত্তর দিন। এদিক ওদিক ঘুরবেন না, এদিক ওদিক ঘুরতে দেব না। আচ্ছা উত্তর নেই, বুঝলাম। বেশ 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 উত্তর নেই না। কেয়াদি আমি আসবো, আমি ওকে করবে না কেন? এরা রিজার্ভেশন তুলে দিতে চায়, এরা কাস্ট বেস রিজার্ভেশন তুলে দিতে চায়। আবার কি বলবে? দেবাশিস বাবুর কাছে আসার আগে দেবাশিস বাবুর কাছে আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রচারে গিয়ে এই ভোট জিহাদের পরে কি বক্তব্য রেখেছেন শুনবো, তারপর ফিরবো আলোচনায়। শুনুন। खुलेआम एक नया खेल लेकर के आए हैं और पढ़े लिखे कांग्रेस का खासम खास परिवार उसका प्रवक्ता है। अब ये कहते हैं मोदी के खिलाफ वोट जिहाद करो। जिहाद क्या होता है ये हमारे देश के लोग भली भांति जानते हैं। हमारे देश में दशकों से ये वोट जिहाद का खेल पर्दे के पीछे चलता था, चुपचाप चलता था। पहली बार वो इतने हताश और निराश हो चुके हैं कि खुलेआम अब वोट जिहाद की सार्वजनिक माइक पर घोषणा कर रहे हैं। इसलिए वोट जिहाद की इस अपील पर कांग्रेस का शाही परिवार चुप है। यहां टीएमसी का परिवार चुप है, लेफ्ट का परिवार चुप है। রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষের কাছে আসবো। দেবাশিস বাবু, আমি শুরুতে যেটা বললাম যে একটা ন্যারেটিভ কোথাও সেট হচ্ছে এবং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে যে তারা সাম্প্রদায়িক ইত্যাদি, উল্টো এ পক্ষ ও পক্ষকে করছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে শুরু, যে জায়গাটা রুট, যে জায়গাটা শিকড়, সেই জায়গাটা কোথায় কোথায় সমস্যা হচ্ছে? ঠিক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর সময় দেওয়ার জন্য। আমি শুধু কিশোর একটা জিনিস রিকোয়েস্ট করব যে অন্তত এখানে গণতন্ত্র যেন রক্ষিত হয়। দেশে কতটা গণতন্ত্র রক্ষিত হচ্ছে সেই নিয়ে তো অনেকগুলো কোয়েশ্চেন মার্ক আছে। আমি যখন কথা বলবো অ্যাটলিস্ট আমাকে 2 মিনিট বা 1 মিনিট সময় দিতে দেবেন। আপনি যে কথাগুলো বলছিলেন, যেটা এক আলোচনা হচ্ছে, আসলে আপনি যদি ভালো করে দেখেন এই আমাদের দেশে আজকের দিনে 80% সম্পদ 20% মানুষের কাছে আছে, আর 20% সম্পদ 80% মানুষের কাছে আছে। মানে ব্রিটিশ রাজেও এতটা খারাপ অবস্থা হয়নি। তো
তো আজকে আমরা যা ইচ্ছে বলছি, অনেক অনেক আলোচনা করছি, এদিকের কথা ওদিকের কথা, আলটিমেটলি যেটা হচ্ছে যে বিগত 10 বছর ধরে বা 2014 সালের পর থেকে দেশটা ক্রমশ কোন দিকে যাচ্ছে এটা আমাদের দেখতে হবে। একেবারে অর্থনীতি তলানিতে গিয়ে নেমেছে, মানুষের হাতে চাকরি নেই, শুধু কথা। আপনারা একটু আগে মানে আমাদের বিজেপির যিনি আছেন তিনি অনেকগুলো কথা বলছিলেন যে এখানে নাকি উন্নয়ন হয়, বিভাজনের রাজনীতি হয় না। কুশল, আমি মানে আপনারা এখানে লিখছেন আপনাদের এইখানেই চলছে ইন্ডিজোট বলে একটা কথা বলছেন। আপনারা যদি ইন্ডিজোট বলেন তাহলে সাংবাদিকতা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ইন্ডিজোট বলে তো কিছু হয় না, এটা বিজেপির একটা প্রচার বিরোধীদের জন্য। আমাদের মতো গণতন্ত্রে যদি বিরোধী স্থান না থাকে তাহলে তো একনায়কতন্ত্রে পরিণত হবে। মানে আমার একটা প্রশ্ন আছে, আমার এই প্রশ্নটা আগে আমার একটা প্রশ্ন আছে, রিকোয়েস্ট আপনার কাছে যে প্লিজ আপনারা অন্তত সাংবাদিকতাটা তো সেইভাবে করুন। ইন্ডিজোট কেন লিখবেন? ইন্ডি কি কোনো কোথাও লেখা আছে? এটা তো INDI অ্যালায়েন্স, তাই তো? INDI, তারপর শেষ কথাটা হচ্ছে অ্যালায়েন্স, তাই তো? তো ইন্ডিজোট না, আপনি INDI হলে কি ইন্ডি হয়? INDI তারপর শেষ কথাটা হচ্ছে অ্যালায়েন্স। আপনিও জানেন আপনি আমায় কিভাবে বলছেন, আমিও জানি আপনাকে কি বলছি। আমার কাছে ইন্ডিয়া মানে একটাই, দেবাশিস বাবু, আমার কাছে ইন্ডিয়া মানে একটাই, আমার দেশ। তাহলে INDA বলুন। কদিন আগে তো ইন্ডিয়া নিয়ে আপত্তি করছিলেন, ইন্ডিয়া সাংবাদিক হিসাবে যে আমাদের যদি এই জিনিসটাকে বজায় রাখতে না পারি তাহলে তো জিনিসটা দাঁড়াবে না। আজকে 14 নম্বর, 1 নম্বর 14 ছিল 10 10 আমি বলে দিই অর্থনীতি, আজকে 15 নম্বর, 5 নম্বর। মানুষের চাকরি কোথায়? মানুষের চাকরি কেন বলছেন? মানুষের চাকরি কোথায়? গ্যাসের দাম কোথায় গেছে? গ্যাসের দাম কোথায় গেছে? আপনার বাড়ির সামনে জমিটা আমার একটা 10 লাখ টাকা 80% সম্পদ কার কাছে গেছে? আসুন না, 80% সম্পদ কার হাতে আছে? নাকি উত্তর দিন এগুলো। জমির দাম বেড়েছে কিনা? আজকে দেশটাকে বেঁচে দিচ্ছেন আপনারা, এগুলো বলতে হবে না। বলতে হবে না। মুখ্যমন্ত্রী আপনি যে দলকে রিপ্রেজেন্ট করতে এসেছেন, আপনি গণতন্ত্র। দেবাশিস বাবু, আমার একটা প্রশ্ন আছে। আজকে আপনি এখানে জিহাদ নিয়ে কথা বলছেন। দেবাশিস বাবু, আজকে লাভ জিহাদ কথা বলছেন। জিহাদ কার কথা? দেবাশিস বাবু, আমার কথা হচ্ছে 80% এক মিনিট, একজনের কাছে একজনের লাভ জিহাদ কাকে বলে? আপনাদের গায়ে লাগছে কেন জানেন? কারণ কেন দেবাশিস বাবু, আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার থেকে আমি একটা সম্পত্তি পেলাম, আপনি বলছেন একাংশের হাতে কুক্ষিগত রয়েছে সম্পত্তি, কিন্তু রাষ্ট্র কি আমার হাত থেকে সম্পত্তি নিয়ে সেটা বাকিদের মধ্যে আমার কনসেন্ট ছাড়া আমার না? শুনুন, আমি একটা কথা বলছি, রাহুল গান্ধী যে কথা বলছেন বা স্যাম পিত্রোদা যে কথা বলেছেন যে ইনহেরিটেন্ট ট্যাক্স, আমি একটা সম্পত্তি আমার পৈতৃকগত সম্পত্তি পেলাম, সেটার 55% আমার হাত থেকে নিয়ে দেশের বাকিদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো। আইডিয়াটা খুব ফিলোসফিক্যাল কনসেপ্ট, শুনতে ভালো লাগছে, কিন্তু আমার কনসেন্ট ছাড়া এই কাজ করা গণতন্ত্রের পরিপন্থী বলে মনে হচ্ছে না আপনার? চলুন আমি অন্য পয়েন্টে আপনাকে আসি। 6000 কোটি টাকার ইলেকটোরাল বন্ড নিয়েছি, যাদের কাছ থেকে বন্ড নিয়েছি সেই সমস্ত কোম্পানিগুলোকে, সেই সমস্ত আমি আসছি, কে নেয়নি বলে ইলেকটোরাল বন্ড ঠিক হয়ে গেল। হ্যাঁ, সিপিএম নেয়নি। দাঁড়ান, আপনি মাঝখানে কেন কথা বলছেন? আপনি কি সঞ্চালক? আপনি বলুন না, কথা বলতে দিন আগে। আপনি পুরো সত্যি এটাই বিজেপি ধর্ম। আপনি পুরো আপনি সবাই করছেন কেন? আপনি নয়, পুরো ভারতবর্ষ জানে, পুরো ভারতবর্ষ জানে। আপনার পাশে পারবে না, উত্তর নিয়ে আবার উত্তর নিচ্ছি, উত্তর নিতে পারবে না, উত্তর নেওয়ার ক্ষমতা নেই। 6000 কোটি টাকা বন্ড যারা নিয়েছে তারা কিভাবে একের পর এক কোম্পানিকে সম্পত্তি পাইয়ে দিচ্ছে, সম্পদ আহরণ করতে দিচ্ছে, এই প্রশ্নগুলো তুলছেন না কেন? এই প্রশ্নগুলো তুলুন, একটা উত্তর দিচ্ছি। এই প্রশ্নগুলো তুলুন। বললেন তো আজকে না কিশোরায় আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। আপনি ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, হয়ে গেছে খুব ভালো, হয়ে গেছে বুঝে গেছে, একদম আপনি যেটা বললেন। আচ্ছা, অনিল বাবু একটা প্রশ্ন করছে, অনিল বাবু বলুন। বাবু বলুন, ভ্যালিড প্রশ্ন করেছে, বলুন আপনি, অনিল বাবু বলুন, আগে দিন না, বলুন এই চেয়ারে বসবেন, আপনি সঞ্চালক হয়ে যান। এক মিনিট, অনিল বাবু বলুন, প্রশ্নটা বলুন, কি বলছেন আপনি বলুন। আপনি যে 55% ইনহেরিটেন্স ট্যাক্সের কথা বলছেন যে সম্মতি ছাড়া দেওয়াটা ঠিক হবে আইন করে ইত্যাদি। আচ্ছা, রান্নার গ্যাসটা 400 থেকে 1200 টাকা আমার সম্মতি নিয়ে হয়েছিল। এই দুটো জিনিসের মধ্যে কি করেছিল? না না, জিনিসের দাম বৃদ্ধি তো জিনিসের দাম বৃদ্ধি বা দাম কমা
সত্যকারের শব্দ আজকের দিনে গ্যাসের দাম কত জানো? সব তো চুরি করে আসে, চুরি আচ্ছা, করে আসে। গ্যাসের দাম কত এই মুহূর্তে? গ্যাসের দাম কত? আজকের দিনে গ্যাসের দাম বলুন, তৃণমূল বলুন। 800 টাকা কত টাকা? 800 কত বলুন? 836 টাকা গ্যাসের দাম। লজ্জা করে না, 1200 টাকা কেন বলছেন? 1200 টাকা না। দ্বিতীয় কথা, অনির্বাণ দা, আমি একটা কথা বলছি, এক মিনিট। কোনোদিন ভারতবর্ষে গ্যাসের দাম 1200 টাকা হয়নি। যখন ক্ষমতায় এসেছিল কত ছিল? বেশ বেশ, অনির্বাণ দা, আমার আপত্তি হচ্ছে, অনির্বাণ দা, আমার আপত্তি হচ্ছে, এরা 400 থেকে 1200 অনির্বাণ দা, আমার আপত্তি হচ্ছে খুব স্পেসিফিক ভাবে কাউকে ভুল বোঝানো নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি ক্ষমতা এলে কিংবা কোনো একটা আইন লাগু হলে সবার ধর্ম চলে যাবে, বাড়ি চলে যাবে, বিয়ে করতে পারবে না। আমি একটা বাইট শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সিএ নিয়ে, তারপর বাকি ইউসিসি বিভিন্ন বিষয়ে তিনি কি বলছেন, তারপর ফিরছি বাইট। আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না। ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে, ধর্ম কেড়ে নেবে, জাত কেড়ে নেবে, বর্ণ কেড়ে নেবে, সম্পদ কেড়ে নেবে, ইনকাম ট্যাক্স কেড়ে নেবে, ইনকাম ট্যাক্স জুটিয়ে দেবে, ইডি লাগিয়ে দেবে, সিবিআই লাগিয়ে দেবে, এনআইআই লাগিয়ে দেবে, কোনো বিজনেস চলতে দেবে না। মানসদা, আপনার কাছে যেতে হচ্ছে। মানসদা, কয়েকটা কনসেপ্ট নতুন শুনতে পাচ্ছি ভারতের এই মুহূর্তে। আজকে একটু আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে গেছিলেন, সেই ভিজুয়ালটাও আমি নিতে বলবো। প্রধানমন্ত্রী বলছেন তিনি যা যা প্রমিস করেছেন সেই প্রমিসগুলো তিনি পূরণ করেছেন। উল্টো দিকে ভোট জিহাদ এবং বিভিন্ন রকম আরও তত্ত্ব উঠে আসছে, যেটার ফলে বিজেপি বলছে একটা ন্যারেটিভ সেট করছে ইন্ডি জোট। আপনি কি বলবেন? যারা প্যানেলে বসে আছেন তারা সকলে বাঙালি। আমি গত 15 দিনে 8টা রাজ্য ঘুরেছি। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিশ্বাস করুন বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গের যে ভোট সংস্কৃতি আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। কারণ যেখানেই যাচ্ছি, আমি অনেকগুলো রাজ্য এর মধ্যে ঘুরেছি, ভোটের কাজে নয়, একেবারে পড়াশোনার কাজে। সেখানে গিয়ে জিজ্ঞেস করছে, প্রথম প্রশ্ন, आपका बंगाल में लोग इतना खून खराबी क्यों करते हैं? এই যেখানেই যাচ্ছি এটা কেন শুনবো বলুন তো? বাঙালি হিসাবে আমরা সামান্য শিক্ষকতা করি, লেখালেখি করি, আজকে বাঙালির ভোট সংস্কৃতি এত নিচুতে পৌঁছেছে যে কোনো রাজ্যে গিয়ে, আজকে গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের যিনি সুপারিনটেন্ডেন্ট, তিনি গত ইলেকশনে বিধানসভায় পশ্চিমবঙ্গে পোস্টিং ছিলেন, তিনি আমাকে বলছে ইয়ে বাঙালি লোক লড়তে কিউ হ্যাঁ, খুন খারাপি কিউ করতে হ্যাঁ। সকলের কাছে অনুরোধ, যারা যে দলের প্রতিনিধি আছেন আগে নিজেদের দিকে তাকান। পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি গোটা ভারতবর্ষের কাছে নিন্দনীয় হয়ে উঠেছে। আমি গত 15 দিনের কথা বলছি, এটার থেকে আগে বেরিয়ে আসুন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভোট জেহাদ। আরে যে দেশে ধর্মনিরপেক্ষতার নামে সংবিধানের ছত্রে ছত্রে হিন্দু মুসলমান পার্সি বিভাজন, যে দেশে আইন আলাদা হিন্দুদের জন্য সংখ্যালঘুদের জন্য, যে দেশের শিক্ষা ব্যবস্থা আলাদা, সেই দেশে বিভাজনের রাজনীতি হবে না তো কি সমন্বয়ের রাজনীতি হবে? আগে সেগুলোকে মেটান। সংবিধান বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, আইন ব্যবস্থা বলুন, প্রত্যেকটা জায়গায় বিভাজন অত্যন্ত স্পষ্ট। এগুলো কে করেছিল? কেন শিক্ষা ব্যবস্থায় একটা শ্রেণীর জন্য একটা স্কলারশিপ থাকবে আর একটা গরিব যদি ব্রাহ্মণ হয় সে স্কলারশিপ পাবে না? আমি শিক্ষকতা করি, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই বিভাজনগুলো যতদিন না মিটবে ততদিন পর্যন্ত এই ভোটের বিভাজনের রাজনীতি মিটবে না। এরপরে কেউ যদি বলে এখন ভোট দিন। মানুষ একটা প্রশ্ন করবো আপনাকে, ছোট্ট করে উত্তর দেবেন। মানুষ একটা প্রশ্ন করবো, ছোট্ট করে উত্তর দেবেন। এই যে বিভাজন, একে অপরকে বলা হচ্ছে অপরপক্ষ বিভাজন করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা রাম মন্দির করলে, কিংবা যদি রাম মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী আজ প্রণাম করেন, আর উল্টো দিকে বলা হয় যে ভোট জিহাদি একমাত্র পথ, সমাজবাদী পার্টি নেত্রী যেটা বলছেন, রাম মন্দিরটা করা বিভাজন নাকি ভোট জিহাদ বলাটা বিভাজন? দুটোকেই তো ইকুয়ালি একই পেডেস্টালে রাখা যেতে পারে না? না না, জিহাদ শব্দটা অনেক বেশি মারাত্মক। কারণ এটা কিছুদিন আগে উত্তরপ্রদেশের একজন মৌলভী মৌলানা আরুফ খান, তিনি একটি সমাবেশে বলেছিলেন যে এই মুহূর্তে আমাদেরকে এক হয়ে ভোট দিতে হবে, না হলে ভবিষ্যতে খুনোখুনি আরো বাড়বে। তার থেকে এই বিভাজনটা শুরু, এটা 2 মাস আগের কথা বলছি। তো সুতরাং এই মেটানোর দায়িত্বটা সবার,
সমস্ত রাজনৈতিক দলের। আর আমরা যদি এগুলোকে বাড়াতে থাকি তাহলে কিন্তু এর কোনো শেষ নেই। বেশ মানুষদা, আমরা সেই ছবিও দেখছি। প্রধানমন্ত্রী একটু আগেই পৌঁছেছেন রাম মন্দিরে। আমি দেবাশিস বাবুর কাছে আসবো, কিন্তু নীলাভ এই মুহূর্তে জয়েন করেছে আমাকে। নীলাভ, আমি একটা কথা স্পষ্টভাবে জিজ্ঞেস করছি। ইন্ডি জোটে আপনাদের এক সদস্য সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম এবং সালমান খুরশিদের ভাগ্নি, তিনি বলেছেন ভোট জিহাদ করে একমাত্র একটাই পথ আছে বিজেপিকে হারানো, ভোট জিহাদ করা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একই ন্যারেটিভে বিভিন্ন আরও স্টেটমেন্ট আসে। রাহুল গান্ধী বলছেন জাতিগতভাবে এই মুহূর্তে সেন্সাস করা উচিত। এই সমস্ত কথার মাধ্যমে একটা ন্যারেটিভ সেট হচ্ছে, যে ন্যারেটিভে মনে হচ্ছে কোথাও আপনাদের ইন্ডি জোট বা কংগ্রেস পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের বেশিরভাগ মানুষের যে সেন্টিমেন্ট তার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। এটা কি আপনাদের ভোটে ক্ষতি করবে না, আপনাদের মনে হচ্ছে না? না দেখুন, প্রথমত আপনারা যেই নেত্রীর কথা বলছেন তিনি সমাজবাদী পার্টির সাথে যুক্ত, তার বক্তব্যের দায় দায়িত্ব সমাজবাদী পার্টিকে নিতে হবে। সমাজবাদী পার্টি তো আপনাদের না 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 আমি বলি না, আপনি প্রশ্ন করেছেন, আমি সেখানটাই আসছি, আমাকে বলার সময়টা দিন। একটা হিন্ট দিন দাদা, আমাকে বলতে দিন, আমি হিন্টই আপনাকে দিচ্ছি। হিন্ট কেন সব দিচ্ছি। সমাজবাদী পার্টির নেত্রীর বক্তব্যে আপনি সমর্থন করেন কি করেন? দেখুন, জেডিএস এর যিনি এমপির পদপ্রার্থী ছিলেন দেবগৌড়ার নাতি, তাহলে তিনি যে দিনের পর দিন ধর্ষণের ভিডিও বানিয়েছেন, দিনের পর দিন কিডন্যাপিং করেছেন, তাহলে বিজেপি কি সেটাকে সমর্থন করছে? বিজেপি যদি সেটাকে সমর্থন করতে তাহলে আমরাও করতাম। আপনারা কি সমর্থন করেন দেবেগৌড়ার নাতি যা করে? আপনাদের আপনারা অর্থহীন কণ্ঠে বলছি কোন রকম ধর্ষকদের সমর্থন হয় না। কঠোরতম সাজা পাওয়া। উত্তর দিন। না, উত্তরটা হচ্ছে ধর্ষকদের সত্যি সমর্থন হয় না। ব্রিজভূষণ সিং তার উদাহরণ, অবশ্যই নিশ্চয়ই। তার পাশাপাশি বলছি আমরা এই যে বক্তব্য সমাজবাদী পার্টির ব্যক্তিগত বক্তব্য, এর সাথে কংগ্রেসের কোন রকম সম্পর্ক নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর 2 নম্বর, কোন নেতা এখন পর্যন্ত বলেনি যে এই বক্তব্যকে আমরা রিজেক্ট করছি। ঠিক সময় বলে দেবে যদি প্রয়োজন হয়। এটা সমাজবাদী পার্টির বক্তব্য, এর পক্ষে বিপক্ষে বলার কোনো প্রয়োজনীয়তা আমাদের নেই। সমাজবাদী পার্টি একটা আলাদা পার্টি, ঠিক সময় বলে দেবে, সেটা নিয়ে চিন্তার ব্যাপার নেই। তো মুহূর্তের মধ্যে স্টেটমেন্ট আসে। এবং 2 নম্বর, আপনি আরেকটা প্রশ্ন করছেন যেটা জাতিগত, সেটা আমরা দীর্ঘদিন ধরে বলছি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সেন্সাস হওয়া দরকার, এবং সে জাতিগত আমরা কেন জানবো না? কত শতাংশ ওবিসি মানুষ আছেন, কত শতাংশ এসসি মানুষ আছেন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, কর্ণাটকে ধর্মের উপর ভিত্তি করে ওবিসি যারা সার্টিফিকেট পেয়ে থাকেন তারা ধর্মের উপর ভিত্তি করে তো পেতেন না, এখন ধর্মের উপর ভিত্তি করে পাবেন এমন ব্যবস্থা আপনারা করছেন। তাহলে গোটা দেশেও আপনারা সেই ব্যবস্থা কি চালু করবেন? আজকে যারা আপনাকে ভোট দেবে তাদেরকে বলুন। ওটা ট্রায়াল কর্ণাটকে যেটা করেছে ধর্মের উপর। বলুন নীলাভ বাবু, গোটা দেশের মানুষকে বলুন, বাংলার মানুষকে বলুন, আপনারা কি গোটা দেশে আপনারা জিতে ধরুন ক্ষমতা এলেন, তাহলে কি গোটা দেশে ধর্মের উপর ভিত্তি করে এই তো এটা মমতা ব্যানার্জি এখানে করে, কংগ্রেস তো করতে চাইছে। তারপর 30 সেকেন্ড করে প্রত্যেককে সময় বলবেন। বলুন। দেখুন, যে প্রশ্নটা আপনারা করছেন ওবিসি কমিউনিটি নিয়ে, ওবিসি কমিউনিটির মধ্যে হিন্দুরাও আছেন, আবার সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরাও রয়েছেন। ফলে ওবিসি মানে আপনারা দাগিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র মুসলিম কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি, এটা সর্বৈব মিথ্যা কথা। আমরা বলছি সার্বিকভাবে ওবিসি কতজন আছে একটা পরিসংখ্যান আমরা চাইছি, এটা বাস্তবতা, এইটাই বাস্তবতা। আমরা বলছি ওবিসির সংখ্যা জানতে চাইছি, আর আপনারা ওবিসিদের ডিভাইড এন্ড রুল করার চেষ্টা করছেন এখানে। বেশ, বুঝলাম। অনির্বাণ বাবু, আপনার কাছে আসতে হবে, 30 সেকেন্ডের মধ্যে বলুন। আপনাকে আমি আবারও একবার জিজ্ঞেস করছি, ভোট জিহাদ এই মন্তব্য আপনি সমর্থন করেন কিনা, এক। আর দ্বিতীয়ত, ধর্মের ভিত্তিতে ওবিসি বা কাস্ট সার্টিফিকেট বিলি করা, বিতরণ করা আপনারা সাপোর্ট করেন কিনা, বা আপনার দল, আপনি যে দলকে সমর্থন করেন সেই দল সমর্থন করে কিনা? 30 সেকেন্ড। ধর্মের ভিত্তিতে রিজার্ভেশনের কোনো জায়গা আমাদের কনস্টিটিউশনেই নেই, সুতরাং সেটা কেউ চাইলেও করতে পারবে না, এক। দ্বিতীয়ত, অ্যান্টি রিজার্ভেশনের স্ট্যান্ড নিয়ে আরএসএস বারবার বলেছে। বিজেপি ক্ষমতায় আসলে তারা রিজার্ভেশন তুলে দিতে চায় কি চায় না সেই জায়গাটা তারা স্পষ্ট করুক, কারণ অনেকেই ভয় পাচ্ছেন যে তারা 400 সিটের কথা এই কারণে বলছেন যাতে সংবিধান সংশোধন করে কাস্ট বেসড রিজার্ভেশন তুলে দেওয়া যায়। তৃতীয়ত, আপনি যে দায় নেওয়ার কথা বলছেন মন্তব্যের, 2023 সালেই বিজেপি নেতৃত্ব জানতেন ওই প্রজ্জ্বল রেওয়ান্না নামক রেপিস্ট কি করেছে, তারপরেও তাদের সঙ্গে অ্যালায়েন্স করেছে, তার হাত ধরে নরেন্দ্র মোদী বলেছে এই রেপিস্টকে দেওয়া ভোট মানে আমাকে দেওয়া ভোট, তারপরে এরা নাকি কান্না করছেন। আমাদের কোনো বক্তব্য নেই, আমার কোনো বক্তব্য নেই, সাধারণ মানুষের কোনো বক্তব্য হতে পারে না, কারণ রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ গভর্নেন্স চায়, গুড গভর্নেন্স চায়, মানুষ রুজি রুটি চায়, মানুষ এমপ্লয়মেন্ট চায়।
যে কোনো গভর্নমেন্ট যেই আসুক তাকে এই জায়গাটাকে আনতে হবে। অন্য কোনো বিভাজন করে কে হিন্দু কে মুসলিম, কোথায় রাম মন্দির কোথায় কি মসজিদ, এতে মানুষের পেট ভরবে না। মানুষের পেট ভরবে রুজি রুটিতে, যেখানে আজকে সরকার পুরোপুরি ব্যর্থ। দেখুন, ধর্ম নিয়ে বামেরা বিভাজন করে না, অথচ মোহাম্মদ সেলিমকে সেই ছুটতে হয় মুর্শিদাবাদ থেকে ভোটে লড়তে। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে কোথায় কে বলেছিল, আমি কিন্তু তৃণমূলের কাছ থেকে এখনো উত্তরটা পেলাম না। এত মিথ্যে এত নেগেটিভ করেও তো কোনো লাভ হবে না, তোরই ডুববেই। এখন বিদায়ের পালা, এখন একজন একটা বক্তব্য মুখ্যমন্ত্রী দেখাচ্ছিলেন, ধর্ম বেঁচে দে, ধর্ম কিনেছে কে? ধর্ম কিনেছে? ধর্মটা বেচলো কে, কিনলো কে? এটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না। আসলে ধর্ম একটা সম্প্রদায়কে শুধুমাত্র হিন্দুত্বের বিরুদ্ধে ভোট করার চেষ্টা করছে নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে। ভোটে হার বুঝেই দিশেহারা ইন্ডি জোট কিনা। ফেসবুকের দর্শকরা কি বলছেন এই মুহূর্তে দেখাবো। ফেসবুকের 90% দর্শক বলছেন হ্যাঁ, 10% দর্শক বলছেন না। ভোটে হার বুঝেই দিশেহারা ইন্ডি জোট কিনা প্রশ্ন। এক্স হ্যান্ডেলের এই মুহূর্তে দেখবো। এক্স হ্যান্ডেলে 93% হ্যাঁ বলছেন, 7% বলছেন না, এবং ইউটিউবে হ্যাঁ বলছেন 90%, না বলছেন 10%। আমরা সাংবাদিক হলেও আমরাও তো মানুষ, তাই জন্য কোথাও যেন যখন কেউ বলেন যে ভোট জিহাদ করে একমাত্র পথ অন্য পক্ষকে হারানো, সেইটা নিয়ে আমাদের প্রশ্ন হয় এবং আমরা প্রশ্ন করি বিভাজনটা কে কোথা থেকে ঠিক করছে। আমরা যখন বোঝার চেষ্টা করি তখন আরও নতুন তত্ত্ব উঠে আসে, কিন্তু কোথাও যেন একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা চলছে, সেটা কিন্তু প্রথম দিন থেকে বোঝা যাচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।